নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতেই তত্ত্বাবধায়ক সরকার দরকার বললেন সংস্কার কমিশনের প্রধান। সুষ্ঠু ভোটের স্বার্থে দলগুলোকে বিভেদ কমানোর পরামর্শ। আমাদের বিভক্তিটা এত চরম পর্যায়ে পৌঁছেছে, এটা ওই যে যাই করা হোক এক পক্ষ ভালো বলবে আর এক পক্ষ খারাপ বলবে। গণ আন্দোলনে এক হাত হারিয়েও খেদ নেই শখের ফটোগ্রাফার আতিকুল ইসলামের। স্বপ্ন দেখেন নতুন এক বাংলাদেশের। যে জিনিসগুলো জনঅঙ্গানী হয়েছি, তো সেই জিনিসগুলো আমরা না পাই, তাহলে আমি আতিকুল এই জীবন দিয়ে দিতে ভেদাভেদ করবো না। আমি কিন্তু আগে এরকমটা ভেবেছি, হয়তো মরবো না তো বিজয় নিয়ে করে ফিরবো। ছাত্র জনতার আন্দোলনে গুলির নির্দেশদাতা পুলিশ কর্তারাও পদোন্নতির তালিকায়। অনেকেই আড়ালে আছেন 5 আগস্ট থেকে ক্ষুব্ধ বঞ্চিতরা। একে একে বেরিয়ে আসছে রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর নানা অপকর্ম। তার পছন্দ ছাড়া ঘরে রং করাও ছিল নিষিদ্ধ। রাউজান থানায় নিয়ে আটকা রেখে আমার মাকে বলে মুক্ত করার জন্য একটা সিনিসার দাও। করে এরা দিবে, রং গোলাপি করতে হবে সবগুলো। এদের কথা ছাড়া রাউজান গোড়া উপজেলাতে কিন্তু কিছু কেউ করতে পারে না। তিস্তার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি উত্তরের বানভাসীদের। এখনো প্লাবিত 5 জেলার নিম্নাঞ্চল। শুরু হয়নি ত্রাণ তৎপরতা। ডিসেম্বর থেকে চীনে শতভাগ রপ্তানি পণ্যে মিলবে শুল্কমুক্ত সুবিধা। সম্ভাবনা কাজে লাগাতে পারলে $2 বিলিয়ন বাজার দেখছেন বিশ্লেষকরা। শুভ সকাল সবাইকে, স্বাগত এবং আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন কমিশনকে শক্তিশালী করেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে ইসি শক্তিশালী হলে পক্ষপাতমূলক নির্বাচন ঠেকিয়ে দিতে পারবে। তাই কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতেই তত্ত্বাবধায়ক সরকার দরকার, এমন অভিমত ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের। নির্বাচন কমিশন সংস্কারের রূপরেখা নিয়ে সহকর্মী শাকিল হাসানকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সবগুলো প্রতিষ্ঠান যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তাহলে সবচেয়ে কার্যকর, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে এই যে করিতকর্মা নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। তো এই যে অংশীজনের স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভূমিকা পালনের পথ প্রশস্ত হয় যদি নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকে। তাইলে তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতি একটা বিরাট সমস্যা ছিল। কিন্তু নির্বাচন কমিশন যদি বদ্ধপরিকর হয় তাহলে হয়তো সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, কিন্তু তারা অন্তত অসুস্থ নির্বাচন, যেটা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দেবে, সেটা তারা প্রতিহত করতে পারে, সেটা তারা বন্ধ করতে পারে। আমি তো মনে করি 2014 সালে যদি রকিবউদ্দিন কমিশন যদি নির্বাচন করতে তারা অপারগতা প্রদর্শন করত, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ হইতো। তাই ওই যে নির্বাচনকালীন সরকার, একই সাথে নির্বাচন কমিশন, এবং এই দুটো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কমিশনের পক্ষ থেকে কোন ধরনের প্রস্তাব থাকবে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়ে? হয়তোবা এই বিচারিক প্রক্রিয়ায় আমরা প্রতিকার পাবো, এটা হয়তো ফিরে আসবে। এরপরে যে সংবিধান সংশোধনের কমিটি, তারা হয়তো এটাকে আরও কীভাবে পরিচালিত করা যায়, আরও কার্যকর করা যায়, সে ব্যাপারে হয়তো তারা সুপারিশ করতে পারে। বাংলাদেশের নির্বাচন আসলে কীভাবে আগামী দিনে হওয়া উচিত, এটা আমি 3 মাস পরে আপনাদেরকে বলতে পারবো। আমরা আমাদের যখন এই একত্রে বসবো, আমরা বসে যখন পর্যালোচনা করব, পর্যালোচনা করে আমরা কতগুলো সুপারিশ আমরা প্রণয়ন করব এবং প্রণয়ন করে আমরা সরকারের কাছে দেবো। নির্বাচন কি বাংলাদেশে আসলে সম্ভব? আমার তো মনে হয় করা সম্ভব। এখন দিন দিন দূরও হয়ে যাচ্ছে, এটা ঠিক, কারণ আমাদের বিভক্তিটা এত চরম পর্যায়ে পৌঁছেছে। এটা ওই যে যাই করা হোক এক পক্ষ ভালো বলবে আর এক পক্ষ খারাপ বলবে। রাজনৈতিক দলগুলোর ভিতরেও তো গণতন্ত্রের চর্চা হওয়া দরকার, যেটি আমাদের দেশে অনুপস্থিত। সেটি নিয়ে কি আপনার কোনো প্রস্তাবনা থাকবে না? যদি রাজনৈতিক দল গণতান্ত্রিক আচরণ করে, স্বচ্ছ হয়, দায়বদ্ধ হয়, তাহলে গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম হবে। আওয়ামী লীগের নির্বাচনের আসার সুযোগ আছে বা নাই, বা হচ্ছে তারা আসলে কীভাবে আসবে, না আসলে কেন আসবে না, যদি একটু বলতেন। আমি আশা করি যে তারা সংগঠিত হতে পারবে এবং তারা সংগঠিত হয়ে নির্বাচনে অংশ নিতে পারবে।
এবং যাতে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়, প্রতিযোগিতামূলক হয়, সুষ্ঠু গ্রহণযোগ্য হয়। নির্বাচনের সঙ্গে ক্ষমতার যোগ আছে। এদেশে ক্ষমতায় গেলে সব পাওয়া যায়, আর হারলে সব হারাতে হয়। তাই রাজনৈতিক দলগুলো কোনো কিছু হারাতে চায় না, তাই সব নির্বাচনেই তারা জিততে চায়। দলগুলোর জিততে চাওয়ার এই আকাঙ্ক্ষাই সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায়। এমন মানসিকতা পরিত্যাগ করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 19 বছর বয়সী টকবগে তরুণ আতিকুল ইসলাম আর করতে পারবে না শখের ফটোগ্রাফি। 5 আগস্ট বিজয়ের দিনে পুলিশের গুলিতে আহত হন তিনি, হারাতে হয় ডান হাত। তবে এ নিয়ে এখন আর মন খারাপ নেই আতিকের। যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আন্দোলনে নেমেছিলেন তা পূরণ হলেই সার্থক হবে তার আত্মত্যাগ। বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। আতিকুল ইসলামের ইচ্ছা ছিল করবেন শখের ফটোগ্রাফি, ঘুরবেন দেশ বিদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত হারিয়ে সে স্বপ্ন যে আর পূরণ হবার নয়, সেই বাস্তবতা মেনে নিয়েছেন এই তরুণ। বিজয়ের দিন উত্তরায় পুলিশের গুলিতে আহত হয় আতিকুল। 5 ও 6 তারিখে তেমন চিকিৎসা না পেয়ে ডান হাত কেটে ফেলতে হয় 7 আগস্ট। তার আক্ষেপ, যদি তাৎক্ষণিকভাবে সঠিক চিকিৎসা পেত তাহলে হয়তো হাত হারাতে হতো না, করতে পারত শখের ফটোগ্রাফি। আমরা কালকে দেখবো জিনিসটা, কালকে এসে বলে ডাক্তাররা চলে যায়। অনেকক্ষণ ওয়েট করার পর একটা চিন্তা করলো যে দেখি কিছু করা যায় কিনা। আনসারকে ডাকছে, ডেকে বলতেছে দেখেন আমার ছেলেটা এরকম এরকম ডাক্তার রাখছেন, আপনি একটু রিকোয়েস্ট করে দেখেন একটু রাখে কিনা। তোরা বলতেছে ঠিক আছে আমরা রিকোয়েস্ট করবো, তবে আমাদের 2000 টাকা দিতে হবে। 5 জন বলতেছে। তো এই স্বাধীন বাংলাদেশ বলার পর হচ্ছে যে স্বাধীন বাংলাদেশ সরকারি মেডিকেল, যেখানে আমাদের সব কিছু ফ্রিতে পাওয়ার কথা, সেখানে প্রথম অবস্থা ভর্তি হওয়ার জন্য ঘুষ চাচ্ছে। তো তখন আমার আব্বু ওদের 1000 টাকা দিয়েছে, কিন্তু ওরা এটা নিবে না। তারপর অনেক জোর জাবেস্তির মাধ্যমে দিয়েছে, তারপর ওরা খুশি না। ওরা প্রথম ট্রাই করলে হয়তো হাতটা বাঁচাতে পারতো, কিন্তু ওরা করে নাই। ওই পর্যায়ে আমার হাতটা কাটার জন্য আমাকে ঘুষ দিয়ে ভর্তি হইতে হয়েছে মেডিকেল। তো আমি চাই যে কখনো এরকমটা কারোর সাথে না হোক, কারো ঘুষ দিয়ে ভর্তি না হতে হয়। প্রায় 1.5 মাস হলো ডান হাত হারিয়েছে আতিকুল। ধীরে ধীরে মানিয়ে নিতে শিখেছে সে। হাত হারানোর বেদনা মাঝে মাঝে কষ্ট দিলেও মনোবল এতটুকু কমেনি। নিজের স্বার্থের জন্য লড়াই করিনি, এখানে করছি দেশ ভালো রাখার জন্য বা দেশের মানুষ ভালো রাখার জন্য। তো সেই মানুষগুলো আমাদের দেখতে আসতেছে, তার মানে আমাদের দেশের মানুষ আমাদের পাশে আছে। তাহলে এখানে নিজেকে নিয়ে অবশ্যই প্রাউড ফিল মনে করবো যে আমি দেশের জন্য একটা অঙ্গ দিয়ে হলো ভালো কিছু করতে পারছি। তরুণ আতিকের মুখে লেগে থাকে হাসি, আর মন খারাপ করতে চায় না সে। আকুল আবেদন, আন্দোলনে হতাহতদের আত্মত্যাগ যেন বৃথা না হয়। শারীরিক যে ক্ষতিটা হয়েছে, আমি মনে করি যদি আমাকে একটা দুনিয়াও লিখে দেওয়া হয় এটাও সম্ভব, এটা একবার সম্ভব না। তবে সম্ভব এরকমটা মনে করবো যদি দেশের মানুষ আমাদের পাশে থাকে। মনে করি যে আমার যে হাতটা আছে এটা হচ্ছে আমার বাবা মা, আমার যে হাতটা নেই, যে ডান হাতটা, এটা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ। যে জিনিসগুলোর জন্য অঙ্গানী হয়েছি, তো সেই জিনিসগুলো আমরা না পাই, তাহলে আমি আত্মীয়গুলো জীবন দিয়ে দিতে ভেদাভেদ করবো না। আমি কিন্তু আগে এরকমটা ভেবেছি হয়তো মরবো না, তো বিজয় করে ফিরবো, প্রয়োজনে আমি আবারও মাঠে নামবো। 9ম শ্রেণী পর্যন্ত পড়েছেন আতিকুল ইসলাম। উত্তরার আজমপুরের রাজলক্ষ্মী কমপ্লেক্সের একটি দোকানে কাজ করতেন বিক্রয়কর্মী হিসেবে। এখন বিভিন্ন সংস্থা থেকে পাওয়া অনুদানে চলছে তার সংসার। মা জানালেন, দেশের জন্য ছেলের হাত গেলেও এখন আর তেমন দুঃখ লাগে না। রাষ্ট্র সমাজ আতিকুলের পাশে থাকবে, এটাই আশা। তবু আমি না থাকলে ওর জীবনটা কিভাবে যাইব, এই ক্ষেত্রে একটু কষ্ট হয় আর কি। তখন যদি দেশের সরকার বা দেশের জনগণ যদি একটু আতিকুলের পাশে থাকে, তাইলে আমি মনে করবো যে আতিকুল পরিবর্তনের জীবনটা সামাজিকভাবে নিয়ে ও চলে যেতে পারবো। ভবিষ্যতে কৃত্রিম হাত লাগিয়ে কাজ করতে চান আতিকুল ইসলাম, ফিরে পেতে চান নতুন জীবন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী পুলিশ কর্মকর্তাদের পদবি এবং পদোন্নতি নিয়ে বাহিনীতে অস্থিরতা কমছেই না।
আওয়ামী লীগ সরকারের অপরাধের দোসর হিসেবে যারা কাজ করেছেন তাদের পদায়ন এবং পদোন্নতির ঘটনায় ক্ষুব্ধ বিগত সময়ে বঞ্চিত কর্মকর্তারা। অতিরিক্ত আইজি হতে এমন অনেকের নাম এসেছে যাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশের মতো ভয়াবহ অভিযোগ আছে। কারা আছেন এই তালিকায় জানাচ্ছেন সহকর্মী আখলাক মুস্তাফা। 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার এসএসবির একটি মিটিং হয়। সেই মিটিংয়ে পুলিশের 11 কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে প্রমোশন দেয়া নিয়ে আলোচনা হয়। সেখানে এমন কয়েকজনের নাম উঠে এসেছে যাদের বিরুদ্ধে আছে ঘোরতর অভিযোগ। তাদের কয়েকজনের মধ্যে একজন ডিআইজি গোলাম রসুল, যিনি পুলিশ স্টাফ কলেজের ডিআইজি, সবশেষ বঙ্গবন্ধু কর্নার নির্মাণ, বঙ্গবন্ধুর বন্দনা, পুলিশের গবেষণা ও উন্নয়নে বঙ্গবন্ধু সেন্টারের প্রস্তাব তিনি নিজ উদ্যোগেই তৈরি করেছিলেন। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়ে নিজেকে সরকারের একনিষ্ঠ প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন। এই গোলাম রসুল এখন ভুল পাল্টে পুলিশের অতিরিক্ত আইজি হওয়ার লাইনে। এরপরেই যার নাম ডক্টর খন্দকার মহিদুদ্দিন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। 5 আগস্ট থেকে আড়ালে তবুও তার প্রমোশন নিয়ে আলোচনা। তার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলা আছে, যেখানে 302 এবং 307 ধারা সহ দণ্ডবিধির আরও 7টি ধারা আছে। বিস্ফোরক আইনের 3 ও 6 ধারায় মামলা আছে। একই সঙ্গে মোহাম্মদপুর থানায় আরও 2টি মামলা আছে, যেখানে তিনি একটিতে 14 নম্বর আসামি, একটিতে তিনি 20 নম্বর আসামি, এবং সেখানেও প্যানেল কোডের জামিন অযোগ্য সব ধারা তার বিরুদ্ধে। গোলাম কিবরিয়া শেখ হাসিনার পুলিশ প্রটোকল এসপিবিএনের প্রধান ছিলেন। এর আগে সিলেটের পুলিশ কমিশনার থাকা অবস্থায় পুলিশি নির্যাতনে রায়হান হত্যার মূল হোতা এসআই আকবরকে গ্রেফতার না করে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন এই কিবরিয়া। এরপর নাম আসছে কুসুম দেওয়ানের, যিনি সিআইডিতে থাকার সময় সে সময়কার বিতর্কিত সব তদন্ত রিপোর্ট এবং সেগুলোর আলামত তিনি গায়েব করে দিয়েছিলেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে। কুসুম দেওয়ান ও ডক্টর মহিদুদ্দিন এরই মধ্যে 19 ফেব্রুয়ারি সুপার নিউমারি ক্যাটাগরিতে অতিরিক্ত আইজি পদ পেয়েছেন। এখন তা স্থায়ী করার বন্দোবস্তে ব্যস্ত তারা। এছাড়াও আসছে বর্তমানে এসবির যিনি প্রধান শাহ আলম, তার বিরুদ্ধে অবসরে যাওয়ার কথা তার 2 অক্টোবর। এরই মধ্যে তিনি চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন করেছেন। বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম 18 সেপ্টেম্বর রাত 10:30টায় MH103 ফ্লাইট যোগে সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে এসবির প্রধান শাহ আলমকে জানানো হয় বিষয়টি। গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, জবাবে শাহ আলম বলেছিলেন তাকে যেন যেতে দেওয়া হয়। এসবি প্রধানের অনুমতির পর ইমিগ্রেশন পার হয়ে সেই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মীর রেজাউল আলম। এছাড়াও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি ও প্রাক্তন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এসবি প্রধান শাহ আলমের সহযোগিতায় 20 সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার জন্য এয়ারপোর্টে যান। একইভাবে ইমিগ্রেশন থেকে তাকে বিষয়টি জানানো হলে তিনি তার বেলাতেও বলেন তাকে যেন যেতে দেওয়া হয়। যদিও ডিবি বিষয়টি পরে জানার পর তার দেশ ত্যাগের বিষয়ে আপত্তি জানায়। পরে শাহ আলমের অনুরোধে তিনি আবার ফিরে যান। মীর রেজাউল আর খন্দকার গোলাম ফারুক দুজনের বিরুদ্ধেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুম খুনের সাথে জড়িত থাকার বড়সড় অভিযোগ। এসবি প্রধান শাহ আলম যোগদানের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দেশ ত্যাগে সহযোগিতা করেছেন, এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই শাহ আলম নিজে অতিরিক্ত আইজি না হয়েও অতিরিক্ত আইজির প্যাড ব্যবহার করছেন, এবং যেই প্যাডে তিনি একজন কর্মকর্তাকে পোস্টিং না দিয়ে ঢাকায় রাখার জন্য পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল তার কাছে অনুরোধও করছেন। পুরো বিষয়টি আমরা জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেনকে। তিনি পুরো বিষয়টি শুনলেন এবং সাক্ষাৎকার দিতে না চাইলেও বললেন ব্যবস্থা নেবেন। এখন দেখার অপেক্ষা কি ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকার। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। রাউজানে একক সাম্রাজ্য গড়েছিলেন চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। তার কথাই শেষ কথা। তার পছন্দ ছাড়া ঘরে রং করাও নিষিদ্ধ ছিল। অবাধ্য হলেই বিশেষ বাহিনী নির্যাতন আর নিশ্চিত এলাকা ছাড়া। নির্বিচারে জমি দখল করে গড়েছেন বাগানবাড়ি মার্কেট। দেশে বিদেশে অঢেল সম্পদ। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে আল আমিন শিকদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাউজানের 9 নং ওয়ার্ডে চঞ্চল নামে এই ব্যক্তির অভিযোগ, পৈতৃকভাবে প্রাপ্ত তার 40 শতক জমি কেড়ে নেন সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। নামমাত্র মূল্যে লিখে না দেয়ায় পাশবিক নির্যাতনে হাঁটা চলার শক্তি হারান। এমপি সাহেব বলছে যে জায়গা দেবে না তাকে মানা হবে। এই জমিও গিয়েছিল, যে জমিও প্রায় আধা ঘন্টা কানির মতো গিয়ে ফেলছে। এই নির্যাতন দেখে অন্য জমির মালিকরা নামমাত্র মূল্যে লিখে দেন সব।
হাতে আসা এমন 30টিরও বেশি দলিলে মিলেছে তথ্য প্রমাণ। জবরদস্তি পিস্তলটা গিয়ে রেজিস্ট্রি না দিলে বাড়িঘর ছাড়া হতে হবে, রাউজান ছাড়া হতে হবে, অনেকে মেরে ফেলবে এরকম হুমকিও দিয়েছেন। কারো ঘর, কারো ফসলি জমি, কারো বাগান দখল নিয়ে মার্কেট, পেট্রোল পাম্প, উট পাখি, হরিণের খামার সহ নিজস্ব সাম্রাজ্য গড়েছেন ফজলে করিম। ফকির তাকিয়ায় বাগানবাড়ির জমি, পথের হাটে বিপণী বিতান ও কমিউনিটি সেন্টারের জমিও দখল করা। বিদেশেও আছে অঢেল সম্পদ। আমার ভাইকে রাউজান থানায় নিয়ে আটকা রেখে আমার মাকে বলে মুক্ত করার জন্য একটা সিনিসার দাও। 1 পয়সাও দেয় নাই। এটা তো আমাদের বিল্ডিং ছিল, দোকান ছিল, এগুলো সব মিটমাট করে ফেলছে উনি, ভাঙে ফেলছে। আমার বিল্ডের উপর আমাদের গায়ে আছে জানা এরকম খাড়া রাত দিয়ে গিরে রাখছিল। 2001 থেকে 2024 পর্যন্ত 5 বারের এই এমপির কথাই রাউজানে শেষ কথা। অবাধ্য হলে ছাড়তে হয় এলাকা। কার্যক্রম পছন্দ না হওয়ায় ভেঙে গুড়িয়ে দেন তরিকত ভিত্তিক সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটির দ্বিতল ভবন, 46টি কার্যালয়, এবাদতখানা ও মাদ্রাসা। টেন্ডার দেওয়ার পর উনি দিনের পর দিন, মাসের পর মাস ভাঙচুর করে সব এখান থেকে নিয়ে যায়। এরকম একটা মাদ্রাসাকে, এরকম একটা বিল্ডিংকে পুরো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়ে এবং নিচ্ছিন্ন করে ফেলবে। তার সন্ত্রাস বাহিনী দ্বারা ভেঙে গুড়ে সমস্ত শাখাকে চুরমার করে দেয়। রাউজানের নাম দিয়েছেন পিঙ্ক সিটি। সব স্থাপনায় সাবেক এমপির পছন্দের এই রং না লাগালেই কাজ বন্ধ। ইটু এরা দিবে, কঙ্কর এরা দিবে, রং গোলাপি করতে হবে, সবগুলো এদের কথা ছাড়া রাউজান গোড়া উপজেলাতে কিন্তু কিছু কেউ করতে পারে নাই। আমার রং আমি যেমন ইচ্ছা ওইভাবেই করব, কিন্তু ওনার এই বক্তব্য হচ্ছে রাউজান পুরো গোলাপি শহর করবে। কেউ কারো স্বাধীনতা মতো রঙও লাগাতে পারতো না, এভাবে ছিল যে ওনার সাম্রাজ্য। শুধু বিএনপি নয়, তার পক্ষে না থাকা অনেক আওয়ামী লীগ নেতাকর্মীও গত 15 বছর রাউজান ছাড়া। নিজ পছন্দের প্রার্থীকে ভোট ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বানিয়েছেন চেয়ারম্যান মেম্বার। আছে বিশেষ বাহিনী। আমি দীর্ঘ 17 বছর রাউজানের বাইরে ছিলাম। এমনভাবে জিম্মি করে রাখছে, মানে বাক স্বাধীনতা হরণ করে ফেলছে, আর বলারও সাহস পাইনি। যতবার এসেছি আমি, তার কুখ্যাত সন্ত্রাসী জসিম এবং পারভেজ আমাকে নির্মমভাবে নির্যাতন করে এলাকা থেকে বিতাড়িত করতো। ওনার তো হলো করিম লীগ, বড় বড় আওয়ামী লীগের লোক যেগুলো আছে, এগুলো যদি ওনার বিরুদ্ধে যায়, উনি ওই টাইমে প্রধানমন্ত্রীকে মানবেন না। সরকার পতনের পর গত 5 আগস্ট রাউজানে ফজলে করিমের বাগান বাড়িতে এবং চট্টগ্রাম শহরের পাথরঘাটায় বাড়ি গাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। সবাই হেলমেট পরা ছিল এবং এসে প্রথমেই নারকেল গাছটাতে সিসি ক্যামেরাটা তারা লোহার রড দিয়ে ভেঙে ফেলে। সব কিছু প্ল্যান ছিল। ভারতে পালানোর সময় গত 12 সেপ্টেম্বর আখাউড়া সীমান্তে ধরা পড়েন এক সময়কার মহাপ্রভাবশালী এই এমপি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। তিস্তার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। এখনও প্লাবিত উত্তরাঞ্চলের নিম্নাঞ্চল। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকাল 6টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে, আর কাউনিয়া পয়েন্টে তা 6 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। খুলে রাখা হয়েছে ব্যারাজের 44টি জলকপাট। তবে এখনও লালমনিরহাটের 5 গ্রাম, আদিতমারি সহ 6 উপজেলার চরাঞ্চলের বিভিন্ন জায়গা প্লাবিত। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীতে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলও ডুবেছে। জলবন্দি তিস্তা অববাহিকার 5 জেলার লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে আমনের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ, দেখা দিয়েছে ভাঙন। এখনও শুরু হয়নি ত্রাণ তৎপরতা। তবে ত্রাণের চেয়েও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন স্থানীয়রা। তিস্তার প্লাবনের আরও খবর জানতে যাচ্ছি লালমনিরহাটে। সেখানে আছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান। আনিস, প্লাবনের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কি কোনো পূর্বাভাস দিয়েছে কিনা, দুর্গত এলাকার চিত্র জানাবেন। সোহার, আপনি যেটা বললেন যে আসলে আজকে সকাল 6টায় কিন্তু ডালিয়া ব্যারেজ পয়েন্টের তিস্তা পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলে কিন্তু দুদিনে বিপদসীমার পুকুরে পানি ছিল, যার কারণে লালমনিরহাটের ব্যারেজের যে ভাটিতে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পর্যায়ে পর্যন্ত এই জায়গায় নদী তীরবর্তী জায়গাগুলো ডুবেছিল। অনেকের বাড়িতে কোমর এবং হাঁটু পরিমাণ পানি ছিল। আর আজকে কিন্তু পানি কিছুটা কমে বাড়িতে পড়তে শুরু করেছে। কিছু এখনো পানি রয়েছে। মানুষের কিন্তু দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমরা গতকালকে দেখেছি যে বিভিন্ন জায়গায় পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন, জেলা প্রশাসক বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন। তারা
পুরো জেলার জন্য বানবাসী মানুষদের জন্য 13 লাখ টাকা এবং 90 মেট্রিক টন চাল এবং শুকনো খাবার দিয়েছেন, বরাদ্দ করেছেন। তবে এইসব আজকে বিতরণ হবে বলে আমাকে জানিয়েছেন। আর ইতিমধ্যে আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সঙ্গে, তারা জানিয়েছেন যে বানবাসী মানুষদের তালিকার জন্য গতকাল থেকে তালিকা প্রস্তুতির কাজ চলছে। বিভিন্ন জায়গায় তারা তালিকা প্রণয়ন করছেন। তালিকাটা হয়ে গেলে আজকে থেকে হয়তোবা তারা বরাদ্দ বিতরণ করবেন। তবে কিছু কিছু জায়গায় আবার ভাঙনও দেখা দিয়েছে। গতকাল রাতে খুনিয়াগাছি ইউনিয়নের হরিণচড়া গ্রামে কিন্তু 10টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, অনেকে বাড়িঘর সরিয়ে দিয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলছে, তারা যেটি জানিয়েছেন যে তারা বাংলাদেশে ফ্যাসিজম যেন আর ফিরে না আসে সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সাথে গণমাধ্যমকে শক্তিশালী করতে একটি কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। নতুন যুগে যোগাযোগ নীতি টেকসই ও মুক্ত মিডিয়ার সন্ধানে শীর্ষক ওয়েবিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, গণমাধ্যম শক্তিশালী করতে এই নীতিমালা করা হবে। আগের মতো এসব নীতিমালার মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হবে না বলেও জানান নাহিদ। প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টাকে কটূক্তি করায় মামলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ফেক নিউজের কারণে সরকার অস্বস্তিতে পড়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সরকারের প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। জানান, দীর্ঘ সময় ধরে নানা নীতিমালার কারণে সাংবাদিকরা ভয়ের মধ্যে থাকত। তাই বর্তমান পরিস্থিতিতে একটি কার্যকর কমিশনের মাধ্যমে শক্তিশালী গণমাধ্যম তৈরি হওয়া উচিত। অনেকেই আসলে যোগ্যতার ক্যাটাগরিতে আর উত্তীর্ণ হতে হাতে প্রথমত এনাফ লোক নেই এবং অনেকে ভাবছেন হয়তো কমিশন এটা আরো বেশি নিয়ন্ত্রণ আনবে কিনা, আরো বেশি নীতিমালা তৈরি করবে কিনা, বা গণমাধ্যম মুক্ত গণমাধ্যমের জন্য আরো বেশি বাধার কারণ হবে কিনা। যদি ইতিবাচক কোনো রিকমেন্ডেশনস গুলো আসে এবং তার যদি একটা পজিটিভ সাপোর্ট সমাজের পুরা ব্যক্ত যত সামাজিক শক্তি আছে তারা যদি সমর্থন দেন, তাহলে একটা সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে পারে। বিগত সরকার কতগুলো কালো আইন করেছে, ডিজিটাল অ্যাক্ট, সো এতগুলো আইন কানুনের মধ্য দিয়ে সাংবাদিকরা সবসময় এক ধরনের ভীতিকর অবস্থার মধ্যে। আমরা মনে করি যে এই আইন সংস্কার করা জরুরি। দায়িত্বরত অবস্থায় মানিকগঞ্জের অফিস কক্ষে সংসার পেতে হয়েছিলেন সমালোচিত। বদলির পর এবার নেত্রকোনায় ঘুষ সাম্রাজ্য করে তোলার অভিযোগ উঠেছে। বলছি জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান খানের কথা। ভুক্তভোগীদের অভিযোগ, পেনশনের নথিপত্র সংগ্রহ থেকে শুরু করে জিপিএফ ফান্ডের টাকা উত্তোলনে উৎকোচ দাবি করেন এই কর্মকর্তা। নেত্রকোনা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি সভাপতি শামসুন নাহার বেগম ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সময়ের আগেই অবসরে যান তিনি। চিকিৎসার জন্য পেনশনের টাকা নিয়ম মাফিক তোলার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। পেনশনের টাকা উত্তোলন করতে পরিবার পরিকল্পনা অফিসে গেলে ঘুষ দাবি করা হয়। অভিযোগ, অফিসের স্টেনোগ্রাফার কায়ুমের মাধ্যমে এই অবৈধ লেনদেনের হোতা উপপরিচালক মনিরুজ্জামান খান। কায়ুম স্যার বলল যে ডিডি স্যার নাকি টাকা না দিলে উনি সাইন করবেন না, পেনশনে ফাইলটা ছুটে আনার জন্য, এই ট্রেজারিতে পাঠানোর জন্য। পরে 40,000 টাকা কায়ুম বাড়ি আমি দিচ্ছি। হয়রানি, অনিয়ম আর দুর্নীতির এমন অভিযোগ মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রথম নয়। ভুক্তভোগীদের কয়েকজন জানান, চলতি বছরের শুরুর দিকে এই জেলায় যোগদান করেন মনিরুজ্জামান। অল্প সময়ের মধ্যেই ঘুষের সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। পেনশনের নথিপত্র সংগ্রহ করতে গেলে 50 থেকে 60,000 টাকা, জিপিএফ ফান্ডের টাকা উত্তোলনে 5 থেকে 7,000 পর্যন্ত অর্থ দিতে হয়। আমার ন্যায্য টাকা, আমি কেন এত টাকা ঘুষ দিতে যাবো? শুধু লাম গ্রান্ডের জন্য আমার কাছে 15,000 টাকা দাবি করা হচ্ছে। এখানে আমাদের একজন সহকর্মী ক্যান্সার আক্রান্ত ছিল, তারও কিন্তু 40,000 টাকা দিতে হয়েছে। উপপরিচালকের কার্যালয়ের সবগুলোকেই দুর্নীতি মুক্ত হোক এবং কি যারা এই দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত আছে প্রত্যেকেরই শাস্তির ব্যবস্থা হোক। মনিরুজ্জামানের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতির প্রতিবাদে ভুক্তভোগীদের মানববন্ধনের মুখে বদলি করা হয় স্টেনোগ্রাফার কায়ুমকে। যথারীতি সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এই কর্মকর্তা। দুর্নীতিমুক্ত ঘোষণা করে দিয়েছে, যদি কেউ জড়িত থাকে সে চলে যাবে। আমি আজকে বলেছি ডাইরেক্টরকে যে আমার অফিসে যদি কেউ হ্যারেস করে কিংবা টাকা পয়সা চায় আমার নাম দিয়ে, তাকে সরাই দিতে হবে। এই হলো সাফ কথা। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঊর্ধ্বতন এই কর্মকর্তা। কোনো চাকা লাগবে না, কোনো তেল লাগবে না,
পরের দিন এই কাগজ উঠে যাবে, যা ব্যবস্থা নেওয়া সবাইকে, যে আপনারা সবাই আছেন, এই যে সকল কর্মকর্তা কর্মচারী আমার সামনে আজকে আছে, আমি এখানে বলে গেলাম 1 পয়সা কেউ আর দিবেন না। এর আগে মানিকগঞ্জে দায়িত্বরত অবস্থাতেও নানা অনিয়মের অভিযোগ ওঠে মনিরুজ্জামানের বিরুদ্ধে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জামালপুরে একটি সেতুর অভাবে দুর্ভোগে 4 উপজেলার 2 লাখেরও বেশি মানুষ। নৌকায় যাতায়াত করায় প্রায় ঘটছে দুর্ঘটনা, প্রাণ গেছে বেশ কয়েকজনের। এলজিইডি জানিয়েছে সেতু নির্মাণে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জামালপুর সদর উপজেলার ঝিনাই নদী সেতু না থাকায় খেয়া পারাপারে ভরসা 2 পারের 4 উপজেলাবাসীর। চান্দের হাওড়া গ্রামের নদীর এই অংশে ব্রিজ চায় স্থানীয়রা। এতে জেলা সদরের সাথে সরিষাবাড়ি, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার যোগাযোগ সহজ হবে। বছরের পর বছর সেতু নির্মাণের দাবি জানিয়েও সুফল না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ওই পার থেকে মানুষ স্টিয়াংনা আছে, আত্মীয় স্বজন আছে, এরা আসা যাওয়া করতে পারে না, অসুখ বেশি হলেও দেখতে পারি না। এই রাস্তাটা কোনো রাস্তা নাই, কোনো ব্রিজ নাই, আমরা যে কত অবহেলিত, কত লাঞ্ছিত অবস্থানে আছি। এই ব্রিজটা হলে প্রায় 1.5 লক্ষ মানুষের কৃষি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং জামালপুর জেলা সদরের সাথে একটা সুন্দর এবং যোগাযোগ স্থাপিত হবে। খেয়াতে পার হয় কৃষি পণ্য, চলাচল করতে হয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীকে। বর্ষায় নদীর পানি বেড়ে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। নৌকা ডুবিতেও প্রাণ গেছে কয়েকজনের। শুকনো মৌসুমেও ভোগান্তির শেষ নেই। আমাদের নদীর ওই পাশে প্রায় 200-300 ছাত্রছাত্রী আছে, তাদের আসা যাওয়ার সমস্যা হয়, ভিজতে হয়। নৌকাতে আসতে অনেকেই নৌকা থেকে পড়ে যায়। গত বছরই 3 জন লোক নৌকা দিয়ে রাতের বেলা পার হওয়ার সময় তারা 3 জনই নৌকা ডুবে মারা গেছে। 6ষ্ঠ শ্রেণীতে পড়ো একজন সাকির নামে ছাত্র মারা গেছে, চান্দের হাওড়ায় থাকে সে। আগে অনেক কিছুই বলে যে ব্রিজ দেবো, এটা দেবো, সেটা দেবো। নির্বাচন শেষ হওয়ার পর কোনো এমপি মন্ত্রী আর খুঁজও থাকে না, মানে অজাপাড়া গা থেকে কেউ খবর নিতে আসে না। প্রান্তিক কৃষক তারা যে আবাদ ফসল করে, তারা তাদের ফসল বিক্রি করার জন্য আপনার কাঁধে করে নিয়ে যেতে হয়। এলজিইডি কর্মকর্তা জানিয়েছেন, সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। সড়ক ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ চলছে। রাস্তা ডেভেলপমেন্টের জন্য ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। 500 মিটারের মতো আমাদের কাজ চলমান আছে এবং বাকি যে অংশটুকু আছে এটাও অতি দ্রুত আমরা আশা করি এটাও উন্নয়নের কাজ হবে। চান্দের হাওড়া গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ঘুষেরপাড়া আরংহাটি অংশে সেতু নির্মাণের কথা রয়েছে। এতে উপকার পাবে শুধু সদর ও মেলান্দহ উপজেলার বাসিন্দারা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। বরগুনার আমতলীতে ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে থামেনি শোকের মাতম। পরিবারের দাবি, কারো সাথে দ্বন্দ্ব না থাকা সত্ত্বেও হত্যা করা হয়েছে এই কলেজ ছাত্রকে। হত্যার ঘটনায় হতবাক পাড়া প্রতিবেশী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় হতদরিদ্র বাবা মা। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা মা রহিমা বেগম, শোকে স্তব্ধ বাবা। গত 26 সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বরগুনার আমতলী উপজেলার কলাগাছিয়া বাজারের ব্যবসায়ী আবুল কাশেম। পথে ঘাড় ও মাথায় নৃশংসভাবে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পড়ালেখার পাশাপাশি ব্যবসা করতেন কাশেম, কারো সাথে ছিল না দ্বন্দ্ব। তবুও কেন হত্যার শিকার এমন প্রশ্ন স্বজনদের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। বাড়ির পাশে একটুখানে যাইয়েই দেখি কি একটা লাইটের নাহান জ্বলে। আমি গেছি যে কারণ কি, আমার ওখানে লাইটটা জ্বলে কি, যাইয়ে তো দেখি যে আমার পুতে খুন হইছে। মানুষজন কিছু দেখি না, খালি আমার পুতে পড়িয়া রইছে। আমার এলাকায় কোনো কাউকে কোনো ক্ষতি করে নাই, আর আমাকেও কোনো শত্রু নাই। আমাকে শুধু আমাকে কাজ করা, খাওয়া এটাই দরকার। কোন শত্রু আমার বাইরে মারছে, এটা আমরা সত্য বিচার চাই। তার মতো কোনো ছেলে অত এলাকায় হয় না, সবাই আমরা এলাকার লোক শোকাহত। থেকে সব লোকেরা ফাঁসি যায়, ওর ফাঁসি হোক। ওর লোকে যারা সহযোগী ছিল কোথায় কি করছে খুঁজা এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে অতি শীঘ্র বিচার করুক। ঘটনার পর 28 সেপ্টেম্বর অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা করেন বাবা নুরু উদ্দিন। পুলিশ বলছে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করা যায়নি। সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে তার এই ঘটনা ঘটেছে এটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এই বিষয়ে আমাদের তদন্ত চলছে এবং অতি শীঘ্রই আমরা এই বিষয়ে একটা জানতে পারবো আশা করি।
পটুয়াখালী সরকারি কলেজের বোটানি বিভাগের শিক্ষার্থী ছিলেন আবুল কাশেম। সুন্দর ব্যবহারের জন্য সবাই পছন্দও করত তাকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু একটি বাসায় অবস্থান করছেন এমন খবরে গতকাল রাতে বসুন্ধরা আবাসিকের একটি বাসা ঘিরে রাখে শিক্ষার্থী ও সাধারণ জনগণ। রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত বাসার চারপাশে অবস্থান নিয়ে থাকে তারা। এক পর্যায়ে রাত 2টার দিকে বাসার গেট ভেঙে ভেতরে ঢোকে শিক্ষার্থীরা। এ সময় বাসার নিচতলায় বেশ কিছু ফার্নিচার ও গ্লাস ভাঙচুর করে তারা। শিক্ষার্থীদের দাবি, সন্ধ্যার পরপরই তারা বাসা সার্চ করতে চাইলেও গেট খোলা হয়নি। উল্টো শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ভেতর থেকে পানি মারা হয়। ছাদের উপর থেকে ইটের টুকরাও ছোড়া হয়। জবাবে শিক্ষার্থীরাও ভবনের বিভিন্ন ফ্লোর ও ছাদে ইটের টুকরা ছুঁড়ে মারে। পরে সেখান থেকে শামীম নামের এক আওয়ামী লীগ নেতা সহ দুজনকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। শতভাগ পণ্যে রপ্তানির সুবিধা দিয়েছে চীন। স্বল্পোন্নত দেশ হিসেবে আগামী ডিসেম্বর থেকে এই সুবিধা পাবে বাংলাদেশ। তবে সেই সম্ভাবনা কাজে লাগানো নিয়ে আছে যথেষ্ট উদাসীনতা। বলা হচ্ছে চাহিদার ভিত্তিতে পণ্য উৎপাদন করতে হবে, তার আগে যাচাই করতে হবে বাজার। হস্তশিল্প, ম্যানমেড ফাইবার, চামড়া সহ নানা পণ্যে রয়েছে সম্ভাবনা। বিশ্লেষকরা বলছেন সুবিধা কাজে লাগানো গেলে চীনে বছরে 1.5 থেকে 2 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা সম্ভব। জনসংখ্যার দিক থেকে বিশাল সম্ভাবনাময় বাজার চীন। রপ্তানিকারক হিসেবেও বিশ্বে উঠে এসেছে বৃহৎ এই দেশের নাম। বলা যায় বাংলাদেশের একক বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে 29 বিলিয়ন মার্কিন ডলার, যার সিংহভাগই চীনের পক্ষে। নানা চেষ্টার পরও ব্যবধান কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। 2020 সালে 97% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় চীন। তবে 2022 সালে আরও 1% বাড়িয়ে করা হয় 98%, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যসহ যোগ হয় 383টি নতুন পণ্য। এখন স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে আবারও সুযোগ দিয়েছে চীন। চলতি বছরের 1 ডিসেম্বর থেকে শতভাগ রপ্তানি পণ্যে মিলবে শুল্কমুক্ত সুবিধা, কিন্তু সেই সুযোগ কাজে লাগানো সম্ভব। ব্লু ইকোনমিতে আমি অপার সম্ভাবনা দেখছি। আমাদের যে লাইট মেশিনারিজ ইন্ডাস্ট্রি, এগুলো আমরা এখন তৈরি করছি, সেখানে আমি একটা বড় সম্ভাবনা দেখছি। চীন থেকে একটার পর একটা আপনার সুবিধা অ্যাভেল করছি। চীন তার দিক থেকে হাত বাড়িয়ে দিয়েছে সকল রকমের সহযোগিতা সহ। সেটাকে কতটুকু কাজে লাগিয়ে আমরা চীনের বাজারে আমাদের ফুটস্টেপটা স্ট্রং করতে পারি, সেটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীদের উপরে। বলা হচ্ছে চীনে উৎপাদন ব্যয় এখনও বিশ্বে সর্বনিম্ন। ফলে চীনা উৎপাদকরা যে দামে পণ্য বিক্রি করে বাংলাদেশ ওই খরচে পণ্য উৎপাদন করতে পারে না। যে যে পণ্যগুলো আসলে চীনের বাজারে বেশি ওরা অন্যান্য দেশ থেকে আমদানি করে, সেই পণ্যগুলো যদি তারা বাংলাদেশে তৈরি করে এবং বাংলাদেশে তৈরি করতে ওদের বেশ কিছু কস্ট অ্যাডভান্টেজ আছে, ডিউটি ফ্রি অ্যাক্সেসের যে ফ্যাসিলিটিস আছে, সেটাকে কাজে লাগিয়ে তারা যদি এই পণ্যগুলো বাংলাদেশে তৈরি করে চীনে নিয়ে যায়, তাহলে তারা কিন্তু বেশ ভালো একটা কম্পিটিটিভ প্রাইসে সেম প্রোডাক্ট অফার করতে পারবে। আইসিটি, লেদার, সামুদ্রিক মাছ, চিংড়ি ও আম রপ্তানিতে আগ্রহের কথা জানিয়েছে চীন। এখন পেয়ারা রপ্তানির বিষয়েও আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। তবে দ্বিপাক্ষিক আলোচনা বাড়ানোর বিকল্প নেই। গার্মেন্টস দিয়ে কিন্তু আসলে ঠিক যে তাদের যে শতভাগ পণ্যের যে রপ্তানি যে সুবিধা, যেটা শুল্কমুক্ত সুবিধা, সেটা কিন্তু আসলে এটা হবে না। সুতরাং এখানে ডাইভার্সিফিকেশন দরকার। শতভাগ যে শুল্কমুক্ত সুবিধা দিল, তো এখন আমাদের কী কী ধরনের পণ্য রয়েছে, আমরা কত কম খরচে তৈরি করতে পারি এবং তাদের যে প্রয়োজন চাহিদা অনুযায়ী তৈরি করতে পারি, তো সেই ধরনের তথ্য আসলে আমাদের যে কাউন্টার পার্ট, যারা চায়নার বায়ার, তাদেরকে দিতে হবে। 1975 সালের 1 ডিসেম্বর বাংলাদেশ ও চীনের মধ্যে স্থাপিত হয়েছিল কূটনৈতিক সম্পর্ক। এবছরের ওই দিনেই শতভাগ পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চালু করতে যাচ্ছে চীন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চাঁদপুরের ইলিশের সুনাম সর্বত্রই। চাহিদা বেশি থাকায় বিক্রি হয় অনলাইনেও। তবে এক্ষেত্রে প্রতারণার শিকারও হচ্ছেন অনেকে। নানা অফারে কম দামে মাছ দেওয়ার কথা বলে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে অর্থ। চাঁদপুরের ব্যবসায়ীরা বলছেন তারা ব্যবসা করছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। দিয়েছেন ক্রেতাদের সচেতন হওয়ার পরামর্শ। ফেসবুকে এমন অসংখ্য পেজ আছে, চাঁদপুরের তাজা ইলিশ, চাঁদপুরের ইলিশ বাজার, নানান নামে। আর ওখানে ইলিশ বিক্রি হয় মাত্র 500 টাকা কেজিতে, সেটা 1 কেজি 1.5 কেজি। এটাও বিশ্বাস করছেন সাধারণ মানুষ।
এবং বিশ্বাস করে আগেই টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত আর ইলিশ পাচ্ছেন না। এমন অসংখ্য ঘটনা আছে। এমন প্রতারণার শিকার হয়েছেন প্রায় 400-র মতো অভিযোগ পড়েছে চাঁদপুর মৎস্য বণিক সমিতিতে। অথচ কোনোভাবেই এত কম দামে ইলিশ কেনা সম্ভব না। চাঁদপুরে ইলিশ তো মোটেই সম্ভব না। অনেকের মতো অনলাইনে ইলিশ কিনে প্রতারণার শিকার হয়েছে চট্টগ্রামের এই যুবক। 10 কেজি হচ্ছে 4000 টাকা। তো পাঠানোর পরে যা আপনার 3000 টাকা পাঠাইছি 5টায়, পাঠানোর পরে বলছে টাকা 1 টাকা বেশি হয়েছে, ওটা মানে 3001 টাকা লাগবে, ওটার জন্য পরবর্তী আবার 3000 টাকা নেয় ওরকম বলে। তারপর আবার বলে এটা তো বলছে হয় নাই, আবার 1000 টাকা লাগবে। তখন বলতে আমরা 7000 টাকা পাঠাইছি। পরবর্তীতে তার কালকে পাঠাবে, আজকে পাঠাবে বলে তারপর আর কল ধরে না। স্বাদে অতুলনীয়, তাই চাঁদপুরের ইলিশের কদর দেশ ও দেশের বাইরেও। ক্রেতাদের চাহিদা পূরণে দিন দিন অনলাইনেও বাড়ছে বিক্রি বাট্টা। তবে ঘটছে প্রতারণার ঘটনাও। লোভনীয় অফারে মাছ বিক্রির নামে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এই চাহিদার কারণে কিছু প্রতারক চক্র মানে অফার দিয়ে প্রতারণার জন্য, যেহেতু মাছটা সবাই ইলিশটা সবার দরকার, তো অফার দিয়ে তারা প্রতারণার ফাঁদ পাতে। অনলাইন যে প্রতারকগুলা আপনার মার্কেটে চলতেছে, আমাদের বদনাম করতেছে আমাদের চাঁদপুরের মাছঘাটের নাম করে। চাঁদপুর মাছঘাটের ঠিকানা ব্যবহার করে প্রতারক চক্র ইলিশ বিক্রির নামে ফেসবুক পেজ চালাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে মাছ কেনার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমরা কিন্তু এখানে আমাদের যারা ব্যবসায়ী আছে, অনলাইন ব্যবসায়ী, তাদের তালিকা আমরা পুলিশ সুপার কার্যালয়ে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে দিয়ে দিয়েছি। প্রতারণা যারা করছে তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বসে প্রতারণা করছে। এই ক্ষেত্রে আমরা গ্রাহকদেরকে বলতে চাই, আপনারা যাচাই বাছাই না করে আপনারা কেউ অগ্রিম টাকা দিবেন না। চাঁদপুরে প্রতিদিন 8 থেকে 10 লাখ টাকার ইলিশ বিক্রি হয় অনলাইনে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। আগামী বুধবার মহালয়া অমাবস্যার মাধ্যমে হবে দেবীপক্ষের সূচনা। দেবী দুর্গার 10টি রূপের দেখা মিলবে খুলনার ডুমুরিয়ার একটি মন্দিরে। মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে ধর্মগ্রন্থের বিভিন্ন কাহিনীও। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। মন্দিরের নিরাপত্তায় কড়া নজরদারিতে আছে আইনশৃঙ্খলা বাহিনী। খুলনা শহর থেকে 30 কিলোমিটার দূরে ডুমুরিয়ার খরসংঘ কালার বটতলা সার্বজনীন দুর্গা মন্দির। প্যান্ডেলের মধ্যে সারিবদ্ধভাবে রাখা দেবদেবীর প্রতিমা। মন্দিরের 147তম প্রতিষ্ঠাবার্ষিকী, তাই এবার কিছুটা ব্যতিক্রমী আয়োজন। দেবী দুর্গার 10 রূপের সাথে রয়েছে 147টি প্রতিমা। ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত, গীতা ও পুরাণ সহ বিভিন্ন ধর্মগ্রন্থের পৌরাণিক কাহিনী। প্রায় 3 মাস ধরে ভাস্করদের মেধা ও মননে তৈরি হচ্ছে এইসব প্রতিমা। 147তম প্রতিষ্ঠাতা বার্ষিকী, সেই উদ্দেশ্যে 147টা প্রতিমা নির্মাণ করা হয়েছে। বিগত 3 মাস ধরে কাজ করতেছি, খুব কষ্ট করেছি ভালো করার জন্য। 50 বছর ধরে প্রতিমা করছি, তো এই যাবৎ এই পর্যন্ত এত প্রতিমা আমি কোনোদিন করি নাই। অসমাপ্ত হলেও দেবদেবী দেখতে দিনরাত মন্দিরে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। দুর্গাপূজার সময় তো অনেক ভিড় হয়, দেখতে সমস্যা হয়, সেজন্য আগে থেকে একটু রং করছে, অনেক প্রতিমা করছে। এবার পূজার তো এখনো অনেক বাকি, আমরা এখন থেকেই প্রতিমা দেখতে আসি। মহাভারতের কথা আছে এখানে, রামায়ণের কথা আছে, এই যে অবতারগুলো যেমন মৎস্য অবতার, কুম্ভ অবতার, শিব, দুর্গা, কালী, এগুলো আমরা সবাই এখানে এসে দেখতে পারি। আমাদের যে নতুন প্রজন্ম, তারা ধর্ম করতে চাচ্ছে না, সরে যাচ্ছে এই জায়গা থেকে, তারা যেন এগুলো দেখে অনুপ্রাণিত হয়। নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা চেয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মন্দিরের নিরাপত্তা ও প্রতিমা বিসর্জন সহ পুরো আয়োজনে থাকবে কড়া নিরাপত্তা। যেখানে অনেক ভিড় হবে পূজা মণ্ডপে, সেই মহিলাদের তল্লাশি করার জন্য আলাদা মহিলা স্বেচ্ছাসেবক থাকবে, পুরুষদের জন্য আলাদা স্বেচ্ছাসেবক থাকবে। দুর্গাপূজা যাতে আনন্দের সাথে, উৎসবের সাথে, আনন্দমুখর পরিবেশে যাতে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে পারে, সেটা আমরা চেষ্টা করব। এবার খুলনায় 913টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জারিন অর্নি, যমুনা নিউজ।